যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, যারা ইতিহাস সম্বন্ধে জানতে আগ্রহী, তাদেরকে জানাই আজ পারস্যের ২৫০০ বছরের ইতিহাসের সংগ্রামী এবং লড়াকু তাদের অধ্যায় সম্বন্ধে। মূলত ইতিহাস শুধু বিজয়ীদের বা বিজয়ীরাই লেখে না, ইতিহাস লেখে তাদের কথা যারা বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়েও মাথা নত করেন। পারস্যের ২৫০০ বছরের সংগ্রামী ইতিহাস কোনো সাধারণ রাজকীয় কাহিনী না, এটি আগুনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া, ছাই থেকে উঠে আসা, প্রতিটি আঘাতের আরও কঠিন হয়ে ওঠা এক অপরাজেয় জাতির রক্তাক্ত ও গৌরবময় অমর আখ্যান। গ্রিকদের থার্মোপাইলির সংকীর্ণ গিরিপথ, স্পার্টানদের বর্ষার ঝঞ্ঝনানি, আলেকজান্ডারের বিজয়, রোমান লিজিয়ানদের দর্পচূর্ণ করে পার্থিয়ান তীরের গর্জন, আরব তলোয়ারদের ঝনঝনানি বা জলকানি, মঙ্গল ঘোড়ার খুরের আগুন, পৃথিবীর যত উত্থান পতন এসেছে সবই এসেছে এই পারস্যের বুকে। সাম্রাজ্য ভেঙেছে, রাজমুকুট ধুলোয় মিশেছে, রক্তে ভেসে গেছে জাগ্রসের পাহাড়, কিন্তু কোনো শত্রু, কোনো ঝড়, কোনো বিজেতা এই লড়াকু জাতির আত্মাকে চিরতরে দমাতে পারেনি। পারস্যের ইতিহাস হলো পতনের ছাই থেকে বারবার জ্বলে ওঠার অবিশ্বাস্য বীরত্বগাথা। এখানে প্রতিটি ধ্বংসের পর জন্ম নিয়েছে নতুন সংকল্প, প্রতিটি পরাজয়ের পর জেগেছে আরও তীব্র প্রতিশোধের আগুন। চলুন প্রবেশ করি সেই রক্তে লেখা আগুনে পোড়া কিন্তু কখনো নত না হওয়া গৌরবের যাত্রায়। পারস্য সাম্রাজ্যের ২৫০০ বছরের সুবিশাল রক্তক্ষয়ী ইতিহাস একটি অবিচ্ছিন্ন, দীর্ঘ এবং অত্যন্ত বিস্তারিত বর্ণনাকে সংক্ষেপ করে ৫টি ভাগে বিভক্ত করে ইতিহাস থেকে আজ জেনে নেব। প্রথম অধ্যায়ে জানব সূচনা ও গ্রিকদের মুখোমুখি, খকামনীয় যুগ ও আলেকজান্ডার। খকামনীয় সাম্রাজ্যের উত্থান এবং থার্মোপাইলির সংকীর্ণ গিরিপথে গ্রিক ও স্পার্টানদের বিরুদ্ধে ঐতিহাসিক পরাক্রমের কাহিনী। মহাবীর আলেকজান্ডার বিধ্বংসী আক্রমণের মধ্যে দিয়ে পারস্যের প্রথম মহাবিপর্যয় এবং প্রাচীন পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা প্রথম অধ্যায়ে জানব। দ্বিতীয় অধ্যায়ে জানব রোমের দর্পচূর্ণ ও পুনরুত্থান, পার্থিয়ান ও সাসানীয় যুগ, পারস্যের মাটি থেকে পুনরুজ্জীবিত পার্থিয়ান তীরন্দাজদের রোমান লিজিয়ানদের অহংকার চূর্ণ করার বীরত্বগাথা, সাসানীয় সাম্রাজ্যের অধীনে পারস্য নিজস্ব সংস্কৃতি ধরে রাখা এবং প্রাচ্য পাশ্চাত্যের রক্তাক্ষয়ী লড়াইয়ের ইতিহাস। তৃতীয় অধ্যায়ে জানব মরুভূমির ঝড় ও নতুন ভোর, আরব বিজয় ও ইসলামী স্বর্ণযুগ, আরব তলোয়ারের ঝলকানিতে পারস্যের নতুন ধর্মের আগমন এবং প্রাচীন রাজতন্ত্রের পতন ও ঐতিহাসিক সামাজিক পরিবর্তন। রাজনৈতিকভাবে বিজিত হয়েও নিজের ভাষা, সাহিত্য ও মেধা দিয়ে ইসলামী সভ্যতার জ্ঞান বিজ্ঞানের মূল রূপকার হয়ে ওঠা। চতুর্থ অধ্যায়ে জানব মহাপ্রলয় ও অগ্নি পরীক্ষা, মঙ্গল ও তৈমুরী তাণ্ডব, চেঙ্গিস খান ও মঙ্গল গোড়ার খোরের আগুনে পারস্যের নগরগুলো ভস্মীভূত হওয়া
এবং নজিরবিহীন ধ্বংসযজ্ঞের ইতিহাস। চরম ধ্বংস ও মানব ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম রক্তপাতের মধ্যেও পারস্যের জাতির অবিশ্বাস্যভাবে টিকে থাকার সংগ্রাম। পঞ্চম অধ্যায়ে বা পঞ্চম পর্বে জানব ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম ও অমর পারস্য, সাব্বীয় থেকে আধুনিক যুগ। সাব্বীয় সাম্রাজ্যের উত্থানের মাধ্যমে জাতীয় ঐক্য, শিল্প সংস্কৃতি এবং নিজস্ব ধর্মীয় ও রাজনৈতিক আত্মপরিচয়ের পুনর্জাগরণ। যুগে যুগে শত আঘাতে রক্তাক্ত হয়েও ছাই থেকে উঠে আসা এক অপরাজেয় জাতির আধুনিক বিশ্বের বুকে টিকে থাকার অমর আখ্যান। এখন এই বর্ণনায় প্রতিটি যুগের উত্থান, যুদ্ধ, সাম্রাজ্য বিস্তার, বাণিজ্যের পথ এবং পতনের পিছনে রাজনৈতিক কারণগুলো সালসহ নিখুঁতভাবে জানতে চেষ্টা করব। প্রথম অধ্যায়ে আমরা আসি আর্য যাযাবরদের আগমন এবং আকেমিনীয় সাম্রাজ্যের মহাবিস্ময়, খ্রিস্টপূর্ব 1500 থেকে 330। মানব সভ্যতার রঙ্গমঞ্চে পারস্যের ইতিহাসের বীজ রূপিত হয়েছিল আজ থেকে 3500 বছর আগে। খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে মধ্য এশিয়ার রুক্ষ এবং শীতল স্টেপ অঞ্চল থেকে ইন্দো ইউরোপীয় এক যাযাবর উপজাতি উন্নত জীবনের আশায় দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। তারা নিজেদের পরিচয় দিত আর্য নামে। এই আর্যদের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় পরবর্তীতে ইরান, যার অর্থ আর্যদের ভূমি। ইরানি মালভূমিতে এসে এই যাযাবররা মূলত দুইটি প্রধান দলে বিভক্ত হয়ে বসতি গড়ে তোলে। উত্তর পশ্চিমে পাহাড় ঘেরা অঞ্চলে বসতি স্থাপন করে মিড জাতি বা মিডিয়ারা, এবং দক্ষিণ পশ্চিমাংশে বা দক্ষিণ পশ্চিমে বর্তমান ফার্স প্রদেশে তাঁবু গাড়ে পার্সিয়ান জাতি। এই দুইভাবে বিভক্ত হয়ে যায় তারা। এই ফার্স নাম থেকে গ্রিকরা তাদের পার্সিয়ান এবং তাদের ভূখণ্ডকে পারস্য বলে ডাকতে শুরু করে। শুরুর দিকে মিডরা একটি শক্তিশালী রাজ্য গড়ে তোলে এবং পার্সিয়ানরা ছিল তাদের অধীনস্থ একটি দুর্বল রাজ্য। কিন্তু খ্রিস্টপূর্ব 550 অব্দে পার্সিয়ানদের আকেমিনীয় গোত্রের নেতা সাইরাস বা মহান সাইরাস মিডদের স্বৈরাচারী রাজা এস্টিয়াগেসের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিদ্রোহ ঘোষণা করে। টানা 3 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে শেষে সাইরাস দ্য গ্রেট মিডদের রাজধানী একবাটানা দখল করে। সাইরাস মিডদের উপর কোনো প্রতিশোধ না নিয়ে তাদের পার্সিয়ানদের সমকক্ষ মর্যাদা দেন এবং দুই পরাক্রমশালী জাতিকে এক ছাতার নিচে নিয়ে আসেন। এর মাধ্যমে জন্ম নেয় পৃথিবীর প্রথম সাম্রাজ্য বা আকেমিনীয় সাম্রাজ্য বা পরাশক্তি, আমরা যাই বলি না কেন। ক্ষমতা পেয়ে সাইরাস তার দিগ্বিজয় শুরু করেন। খ্রিস্টপূর্ব 547 অব্দে তিনি তৎকালীন বিশ্বের সবচেয়ে ধনী রাজা ক্রোয়েসাসের লিডিয়া রাজ্য আক্রমণ করেন, যা বর্তমানে তুরস্ক। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী এই যুদ্ধে সাইরাস এক অভাবনীয় সামরিক কৌশল খাটান। আমরা সাইরাসের ইতিহাসের দিকে লক্ষ্য করলেও দেখা যায় আসলেও সাইরাস অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন কৌশলে
রাজ্যগুলোকে বা সাম্রাজ্যগুলোকে বিস্তৃত করেন। তিনি তার অশ্বারোহী বাহিনীর সামনে সারি সারি উট দাঁড় করিয়ে দেন। উটের তীব্র গন্ধে লিডিয়ান ঘোড়াগুলি আতঙ্কিত হয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালালে সাইরাসের জয় নিশ্চিত হয়। এভাবে জয়কে ত্বরান্বিত করে। এরপর পরই খ্রিস্টপূর্ব 539 অব্দে সাইরাস তৎকালীন অবৈধ নগরীর বেবিলন আক্রমণ করেন। গ্রিক ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী বেবিলনের বিশাল প্রাচীর ভেঙে ঢোকা অসম্ভব দেখে সাইরাস ইউফ্রেটিস নদীর গতিপথ সাময়িকভাবে পরিবর্তন করে দেন। নদীর জলস্তর কমে গেলে রাতের অন্ধকারে পার্সিয়ান সৈন্যরা নদীর তলদেশ দিয়ে শহরের ভিতরে ঢুকে পড়ে। তবে সমসাময়িক বাহিনীর নথি লক্ষ্য করা যায় যে সমসাময়িক বেবিলনীয় নথি যেগুলি আছে সেখানে পার্সিয়ান সৈন্যরা প্রায় কোনো রক্তপাত ছাড়াই বেবিলন জয় করে এরকম তাদের নথিতে পাওয়া যায়। বেবিলন জয়ের পর সাইরাস বন্দী ইহুদিদের দাসত্ব থেকে মুক্তি দেন এবং তাদের নিজ মাতৃভূমি জেরুজালেমে ফিরে গিয়ে উপাসনালয় তৈরির অনুমতি দেন। সাইরাস ঘোষণা করেন তার সাম্রাজ্যের প্রতিটি মানুষ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। তার এই রাজকীয় ফরমানগুলো একটি মাটির সিলিন্ডারে খোদাই করা হয়, যা আজ সাইরাস সিলিন্ডার নামে পরিচিত, এবং এটিকে পৃথিবীর ইতিহাসের প্রথম মানবাধিকার সনদ বলা হয়। পার্সিপোলিস শহরের রাজপ্রাসাদের স্থাপত্য শুরু খ্রিস্টপূর্ব 518। পার্সিপোলিস শহরের রাজপ্রাসাদের দিকে আমরা লক্ষ্য করব এখন। সাইরাসের মৃত্যুর পর খ্রিস্টপূর্ব 522 অব্দে সম্রাট প্রথম দারিউস পারস্যের সাম্রাজ্যিক শক্তি ও সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের প্রতীক হিসাবে এবং নতুন রাজধানী গড়ে তোলার কাজ শুরু করেন, যার নাম পার্সিপোলিস। এটি কোনো সাধারণ সমতল ভূমিতে তৈরি হয়নি, বরং একটি প্রকাণ্ড পাহাড় কেটে প্রায় 1,25,000 বর্গ কিলোমিটার বা 1,25,000 বর্গ মিটার আয়তনের একটি বিশাল পাথরের প্ল্যাটফর্ম বা চত্বর তৈরি করা হয়েছিল। এই চত্বরের উপর নির্মিত আপাদানা প্রাসাদ ছিল পার্সিপোলিসের সবচেয়ে জমকালো দরবার কক্ষ। এই হলে ছাদটি ধরে রাখার জন্য 72টি পাথরের স্তম্ভ ছিল, যার প্রতিটি ছিল প্রায় 65 ফুট উঁচু এবং স্তম্ভগুলোর শীর্ষে জোড়া ষাঁড় বা সিংহের মূর্তি খোদাই করা ছিল। সম্রাট জার্কেক্সের আমলে তৈরি এই প্রাসাদের মূল ফটকটিকে বলা হতো সব জাতির প্রবেশদ্বার। এই গেটের দুপাশে পাহারা দেওয়ার ভঙ্গিতে খোদাই করা ছিল বিশাল লামাসো, যা ছিল ডানাযুক্ত সিংহ এবং মানুষের মুখ বিশিষ্ট পৌরাণিক রক্ষী। দারিউসের ব্যক্তিগত প্রাসাদ ট্র্যাকার এমন উন্নত মানের ধূসর পাথর ব্যবহার করা হয়েছিল যে দেয়ালগুলো আয়নার মতো চকচক করত। দারিউসের প্রাসাদের দেওয়ালের এইরকম উন্নত মানের ছিল পাথরের তৈরি। এছাড়া রাজকীয় বৈঠকের জন্য তৈরি হয়েছিল একটি শতস্তম্ভের হল রুম। এই প্রাসাদের দেয়ালে দেয়ালে খোদাই করা ভাস্কর্যগুলিতে দেখা যায়
সাম্রাজ্যের অধীনস্থ 23টি ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে রাজার জন্য উপহার ও কর নিয়ে আসছেন, যা পারস্যের বহু সাংস্কৃতিক সহনশীলতার প্রমাণ দেয়। মিশর জয় ও দারিউসের সংস্কারের দিকে আমরা এখন দৃষ্টি দেব। খ্রিস্টপূর্ব 530 অব্দ মধ্য এশিয়ার যাযাবর উপজাতি ম্যাসাগ্যাটাইদের বিরুদ্ধে যুদ্ধে সাইরাস নিহত হলে তার ছেলে দ্বিতীয় ক্যাম্বিসেস সিংহাসনে বসেন। খ্রিস্টপূর্ব 525 অব্দে দ্বিতীয় ক্যাম্বিসেস তৎকালীন পরাশক্তি মিশর আক্রমণ করে। প্রাচীন ঐতিহাসিক বিবরণী ও পরবর্তীকালে কিছু জনপ্রিয় লোককথা অনুসারে পেলুসিয়ামের যুদ্ধে ক্যাম্বিসেস এক অদ্ভুত মনস্তাত্ত্বিক কৌশল খাটান। মিশরীয়রা বিড়ালকে পবিত্র দেবতা জ্ঞান করত, বা তাদের দেবতায় ছিল বিড়াল। এই বিবরণ অনুযায়ী দ্বিতীয় ক্যাম্বিসেস তার সৈন্যদলের ঢালে বিড়ালের ছবি এঁকে দেন এবং যুদ্ধক্ষেত্রের সামনে জীবন্ত বিড়াল ও অন্যান্য পশু ছেড়ে দেন। মিশরীয়রা দেবতাদের আঘাত করার ভয়ে তীর চালানো বন্ধ করে দিলে পারস্যের কাছে মিশরের শোচনীয় পরাজয় ঘটে। দ্বিতীয় ক্যাম্বিসেসের রহস্যময় মৃত্যুর পর এক তীব্র রাজনৈতিক সংকটের মাঝে খ্রিস্টপূর্ব 522 অব্দে সিংহাসনে বসেন প্রথম দারিউস। প্রথম দারিউস পুরো সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া ডজন খানেক বিদ্রোহ কঠোর হাতে দমন করেন এবং সাম্রাজ্যকে সুসংগঠিত করতে ক্ষত্র বা স্যাট্রাপি ব্যবস্থা চালু করেন। প্রথম দারিউস পুরো সাম্রাজ্যকে 20টি প্রদেশে ভাগ করে একজন করে গভর্নর নিয়োগ করেন এবং তাদের উপর নজরদারি করতে রাজার চোখ ও কান নামে একটি বিশেষ রাজকীয় গোয়েন্দা দল গঠন করেন। প্রথম দারিউস সুসা থেকে সার্দিস পর্যন্ত প্রায় 25,000 কিলোমিটার দীর্ঘ এক রাজপথ বা রয়্যাল রোড নির্মাণ করেন এবং রাজকীয় ডাক ব্যবস্থা চালু করেন। এর ফলে যে চিঠি পৌঁছাতে সাধারণ মানুষের 3 মাস লাগত, রাজকীয় ডাক হরকরারা তা মাত্র 7 দিনে পৌঁছে দিত। এছাড়াও তিনি বিশ্ব বাণিজ্যে বিপ্লব আনতে দারিক নামক একক স্বর্ণমুদ্রা চালু করেন। বর্তমানে আমরা সবাই ম্যারাথন দৌড়ের সাথে পরিচিত। এই ম্যারাথন যুদ্ধ শুরুর বিষয়গুলো বলবো এখন, বা ম্যারাথন যুদ্ধ এটা ছিল হচ্ছে খ্রিস্টপূর্ব 490-এর দিকে। প্রথম দারিউসের রাজত্বকালে পারস্যের সীমানা পূর্বে ভারতের সিন্ধু নদ থেকে শুরু করে পশ্চিমে ইউরোপের দোরগোড়া পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু খ্রিস্টপূর্ব 499 অব্দে পারস্যের অধীনস্থ আনাতোলিয়ার গ্রিক শহরগুলোতে এক বিশাল বিদ্রোহ দেখা দেয় এবং মূল ভূখণ্ডের গ্রিক নগর রাষ্ট্র অ্যাথেন্স বিদ্রোহীদের সাহায্য করে পারস্যের একটি আঞ্চলিক রাজধানী পুড়িয়ে দেয়। এই ধৃষ্টতার প্রতিশোধ নিতে খ্রিস্টপূর্ব
490 অব্দে প্রথম দারিউস এক বিশাল নৌবহর ও সেনাবাহিনী নিয়ে গ্রিস আক্রমণ করেন। এই বিদ্রোহীদের সাহায্য করে যখন আমরা লক্ষ্য করব যে জেনারেল দাতিসের নেতৃত্বে তখন 25,000 সৈন্যের পার্সিয়ান বাহিনী অ্যাথেন্স থেকে 42 কিলোমিটার দূরে ম্যারাথনের সমতল সৈকতে এসে অবতরণ করেন। জেনারেল দাতিসের নেতৃত্বে 25,000 সৈন্য পার্সিয়ানরা অ্যাথেন্স থেকে এই 42 কিলোমিটার দূরে ম্যারাথনের সমতল সৈকতে এসে অবতরণ করেন। গ্রিক জেনারেল মিলটিয়াডেস মাত্র 11,000 সৈন্য নিয়ে পাহাড়ের পাদদেশে অবস্থান নেন। এই দুই বাহিনীর এখন যুদ্ধের বিবরণগুলো আমরা লক্ষ্য করব। মিলটিয়াডেস এবং দাতিসের নেতৃত্বের যে সৈন্য সমাবেশটা ঘটেছিল ওই সময়। মিলটিয়াডেস তার সেনাবাহিনীর মাঝখানের অংশকে ইচ্ছা করে পাতলা করে দেন এবং দুই পাশের অংশকে শক্তিশালী করেন। যুদ্ধ শুরু হলে পার্সিয়ানরা গ্রিকদের দুর্বল মাঝখানের অংশকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তে গ্রিকদের শক্তিশালী দুই পাশ ভিতরের দিকে এসে পার্সিয়ান বাহিনীকে 3 দিক দিয়ে ঘিরে ফেলে ফাঁদে ফেলে দেয়। গ্রিকদের ভারী ব্রোঞ্জের বর্মের সামনে পার্সিয়ানদের হালকা বর্মর টেকেনি। যুদ্ধে 6,400 পার্সিয়ান সৈন্য মারা যায় এবং গ্রিকরা জয়লাভ করে। এই যে বিজয়, এই বিজয়ের খবর অ্যাথেন্সে পৌঁছে দিতে ফিলিপাইটস নামের এক বার্তাবাহক ম্যারাথনের প্রান্তর থেকে অ্যাথেন্স পর্যন্ত একটানা দৌড়ে যান এবং আমরা জিতেছি বলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন, যা থেকে আধুনিক অলিম্পিক ম্যারাথনের জন্ম হয়। ম্যারাথনের পরাজয়ের ক্ষোভে প্রথম দারিউস মারা গেলে তার ছেলে জারকেক্স খ্রিস্টপূর্ব 480 অব্দে প্রায় 1.5 লক্ষ সৈন্য এবং এক বিশাল নৌবহর নিয়ে জল এবং স্থলপথে পুনরায় গ্রিস আক্রমণ করে। জারকেক্স এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী সমুদ্র প্রণালীর উপর শত শত নৌকা জুড়ে দিয়ে এক অভূতপূর্ব ভাসমান সেতু করে গ্রিসে প্রবেশ করে। প্রথম দারিউসের ছেলে পরবর্তীতে এই ধরনের গ্রিকদের আক্রমণের জন্য ভাসমান সেতুর নির্মাণ করেন এবং এই সেতু দিয়ে গ্রিসে প্রবেশ করেন। পারস্যের এই বিশাল বাহিনীকে আটকাতে স্পার্টার রাজ্য লিওনাইডাস মাত্র 300 জন বাছাই করা ইলিট স্পার্টান যোদ্ধা এবং আনুমানিক 6,000 অন্যান্য গ্রিক সৈন্য নিয়ে থার্মোপাইলি নামক একটি অত্যন্ত সংকীর্ণ পাহাড়ি গিরিপথে প্রাচীর হয়ে দাঁড়ান। যুদ্ধের আগে জারকেক্স যখন অস্ত্র সমর্পণ করতে বলেন, লিওনাইডাস জবাবে বলেছিলেন, মূলন লাভে, অর্থাৎ এসে নিয়ে যাও। যুদ্ধের আগে জারকেক্স অস্ত্র সমর্পণ করতে বললে লিওনাইডাস বললেন যে এসে নিয়ে যাও। প্রথম 2 দিন সংকীর্ণ পথে স্পার্টানদের দীর্ঘ বর্ষা ও নিরেট দেয়ালের
ফরমেশনের সামনে পার্সিয়ানদের রাজকীয় এলিট বাহিনী ইমমর্টালসদের সমস্ত আক্রমণ ব্যর্থ হয় এবং হাজার হাজার পার্সিয়ান সৈন্য মারা যায়। কিন্তু তৃতীয় দিনে এফিয়ান্টেস নামের এক স্থানীয় ব্যক্তি, এই এফিয়াল্টেস গ্রিক অর্থের লোভে পার্সিয়ানদের একটি গোপন পাহাড়ি পথের সন্ধান দেয়। তৃতীয় দিনে এই এফিয়ান্টেস নামের এক স্থানীয় গ্রিক অর্থের লোভে পার্সিয়ানদের একটি গোপন পাহাড়ি পথের সন্ধান দিলে পার্সিয়ানরা গ্রিকদের পিছন দিক থেকে ঘিরে ফেলে। লিওনাইডাস তার 300 স্পার্টান সৈন্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে দেশের জন্য আত্মত্যাগ করেন। থার্মোপাইলি জয় করে জার্কেক্স অ্যাথেন্স প্রবেশ করে পুরো অ্যাথেন্স শহর পুড়িয়ে ছাই করে দেন। কিন্তু খ্রিস্টপূর্ব 480 অব্দের সেপ্টেম্বর মাসে গ্রিক নৌ সেনাপতি থেমিস্টোক্লিস পারস্যের বিশাল ও ভারী যুদ্ধজাহাজগুলোকে সালামিস নামক একটি অত্যন্ত সংকীর্ণ সমুদ্র প্রণালীতে টেনে আনেন। সংকীর্ণ জলরাশিতে পারস্যের বিশাল জাহাজগুলো ঠিকমতো ঘুরতে পারছিল না। অন্যদিকে গ্রিকদের ছোট ও চটপটে জাহাজগুলো চারিদিক থেকে আক্রমণ করে পারস্যের নৌবহরকে ধ্বংস করে দেয়। সমুদ্রের পাড়ে সিংহাসনে বসে সম্রাট জার্কেক্স নিজের চোখের সামনে তার অপরাজেয় নৌবাহিনীর এই ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন এবং পারস্যে ফিরে যেতে বাধ্য হন। এর পরের বছর খ্রিস্টপূর্ব 479 অব্দে প্লাটিয়ার যুদ্ধে গ্রিকরা অবশিষ্ট পার্সিয়ান বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করলে গ্রিস জয়ের পার্সিয়ান স্বপ্ন চিরতরে ভেঙে যায়। গ্রিস অভিযানে ব্যর্থ হয়ে সম্রাট জার্কেক্স পুরোপুরি ভেঙে পড়েন এবং খ্রিস্টপূর্ব 465 অব্দে তার নিজেরই প্রধান রাজকীয় রক্ষী আর্টলাবানুস তাকে স্বয়ং কক্ষে হত্যা করে। এরপর শুরু হয় রাজপ্রাসাদের ভিতরে ভাই ভাইয়ে সিংহাসন দখলে রক্তাক্ষয়ী লড়াই এবং আঞ্চলিক গভর্নরদের দুর্নীতি। খ্রিস্টপূর্ব 423 অব্দে দ্বিতীয় দারিউস সিংহাসনে বসেন। তার রাজত্বকাল তুলনামূলকভাবেই শান্ত ছিল। 423 থেকে 405 খ্রিস্টপূর্ব। কিন্তু শান্ত থাকলেও আভ্যন্তরীণ বিদ্রোহ ও অর্থনৈতিক চাপ বাড়তে থাকে। তিনি সাম্রাজ্যকে কিছুটা স্থিতিশীল রাখতে পারলেও বড় কোনো বিস্তার সাম্রাজ্যের করতে পারেননি। এরপর খ্রিস্টপূর্ব 401 অব্দে পুনাক্সার যুদ্ধে রাজপুত্র তরুণ সাইরাস দ্বিতীয় দারিউসের ছেলে খুদ সম্রাট আর্টাক্সের বিরুদ্ধে বিদ্রোহ করে নিহত হন। এই ক্রমাগত গৃহযুদ্ধ ও অর্থনৈতিক দেউলিয়াত্ব 250 বছরের পুরনো এই বিশাল সাম্রাজ্যকে ভিতর থেকে একদম ফাঁপা ও দুর্বল করে দিয়েছিল। প্রথম অধ্যায়, এরপরে আমরা আসি যে এখন দ্বিতীয় অধ্যায়ে, এটা হচ্ছে আলেকজান্ডারের দিকে
আঘাত এই সময় আসে। তারপরে গ্রিক সেলুসিড যুগ বলা চলে, যে 336 থেকে খ্রিস্টপূর্ব 336 থেকে 247-এর দিকে, ইতিহাসের দিকে আমরা যদি দৃষ্টি দিই তাহলে লক্ষ্য করি যে খ্রিস্টপূর্ব 336 অব্দে চরম অস্থিতিশীলতার মধ্যে আকেমিনীয় বংশের শেষ সম্রাট হিসাবে সিংহাসনে বসেন তৃতীয় দারিউস। ঠিক এই সময়ে মেসিডোনিয়া রাজ্যে মাত্র 20 বছর বয়সে সিংহাসনে বসেন আলেকজান্ডার। পরবর্তীতে তার ইতিহাসে তার নাম হয় আলেকজান্ডার দ্য গ্রেট। পিতার অসমাপ্ত স্বপ্নপূরণ এবং অ্যাথেন্স পুরানোর প্রতিশোধ নিতে খ্রিস্টপূর্ব 334 অব্দে আলেকজান্ডার প্রায় 40,000 সৈন্যের এক মারাত্মক যুদ্ধপটু বাহিনী নিয়ে পারস্য আক্রমণ করেন। খ্রিস্টপূর্ব 334 অব্দে গ্রানিকাসের যুদ্ধে আলেকজান্ডার স্থানীয় পার্সিয়ান গভর্নরদের বাহিনীর প্রথম পরাজিত করেন। এই গভর্নরদের বাহিনীকে যখন পরাজিত করেন, এরপর খ্রিস্টপূর্ব 333 অব্দে বর্তমান সিরিয়ার সীমানায় সংগঠিত হয় বিখ্যাত ইসুসের যুদ্ধ। এই তৃতীয় দারিউসের বাহিনী ছিল আলেকজান্ডারের চেয়ে সংখ্যায় দ্বিগুণ, কিন্তু যুদ্ধক্ষেত্রটি ছিল একটি সংকীর্ণ উপত্যকা। আলেকজান্ডার তার বিখ্যাত অশ্বারোহী দল নিয়ে পার্সিয়ান লাইনের দুর্বল জায়গা ভেদ করে সরাসরি সম্রাট তৃতীয় দারিউসের রথের দিকে ধেয়ে যান। আলেকজান্ডারের এই ভয়ঙ্কর আক্রমণ দেখে সম্রাট তৃতীয় দারিউস আতঙ্কিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ ভয়ে পালিয়ে যান এবং তার মা, স্ত্রী, সন্তানদেরকেও যুদ্ধক্ষেত্রে ফেলেই পালিয়ে যান। তৃতীয় দারিউস আলেকজান্ডারকে বিপুল অর্থ এবং সাম্রাজ্যের অর্ধেকটা লিখে দেওয়ার বিনিময়ে সন্ধির প্রস্তাব পাঠালে আলেকজান্ডার তা প্রত্যাখ্যান করে বলেন, আকাশে যেমন দুটি সূর্য থাকতে পারে না, তেমনি পৃথিবীতেও দুজন শাহেনশাহ থাকতে পারে না। খ্রিস্টপূর্ব 331 অব্দে বর্তমান ইরাকের আরবিলের কাছে গগামেলার যুদ্ধে দুই বাহিনী আবার মুখোমুখি হয়। তৃতীয় দারিউস 1 লাখের বেশি সৈন্য একত্রিত করলেও আলেকজান্ডারের চতুর রণকৌশলের সামনে তিনি আবারও ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। গগামেলার এই চূড়ান্ত বিজয়ের পর আলেকজান্ডার পারস্যের প্রধান গৌরব পার্সিপোলিস দখল করেন এবং অতীতে গ্রিক ধ্বংসের প্রতিশোধ হিসাবে পার্সিপোলিসের সেই সুবিশাল ও অপূর্ব রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দেন, অর্থাৎ আপ্পাদানা রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দেন। খ্রিস্টপূর্ব 330 অব্দে ব্যাকট্রিয়ার গভর্নর বেসাস আলেকজান্ডারের পুরস্কারের আশায় পালায়ন পর তৃতীয় দারিউসকে ছুরিয়ে কাগাতে হত্যা করে। আলেকজান্ডার যখন তৃতীয় দারিউসের সন্ধান পান, তখন তিনি কেবল শেষ সম্রাটের রক্তাক্ত মৃতদেহটি পান। তিনি নিজের রাজকীয় পোশাক তৃতীয় দারিউসের লাশের উপর বিছিয়ে দেন এবং তাকে পার্সেপোলিসের রাজকীয় সমাধিতে সমাহিত করেন। এর মাধ্যমে 220 বছরের গৌরবময় আকেমেনীয় পারস্য সাম্রাজ্যের চিরতরে পতন ঘটে। খ্রিস্টপূর্ব 323 অব্দে আলেকজান্ডারের আকস্মিক মৃত্যু হলে তার সেনাপতি সেলুকাস পারস্যের মূল ভূখণ্ডে দায়িত্ব পান।
এবং সেখানে প্রতিষ্ঠিত হয় সেলুসিড সাম্রাজ্য। এর ফলে পারস্যের উপর প্রায় 1 শতাব্দীর জন্য গ্রিক সংস্কৃতির শাসন চেপে বসে। দ্বিতীয় অধ্যায় শেষে আমরা এখন প্রবেশ করব তৃতীয় অধ্যায়ে, পার্থিয়ান এবং সাসানীয় যুগে, খ্রিস্টপূর্ব 247 থেকে 651 খ্রিস্টাব্দ এর ইতিহাসের দিকে। রোমের অজেয় প্রতিপক্ষ গ্রিক শাসন পার্সিয়ানরা বেশি দিন মেনে নেয়নি। খ্রিস্টপূর্ব 247 অব্দে ইরানের উত্তর পূর্বাঞ্চলে যাযাবর উপজাতির নেতা প্রথম আরসাস গ্রিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে পার্থিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পার্থিয়ানরা তাদের অশ্বারোহী তীরন্দাজদের জন্য বিখ্যাত ছিল, যারা যুদ্ধক্ষেত্রে পিছু হটার ভান করে হঠাৎ ঘুরে গিয়ে চলন্ত ঘোড়া থেকে নিখুঁত তীর ছুটতে পারত, যাকে ইতিহাসে পার্থিয়ান শট বলা হয়। এই সময়ে পশ্চিমে রোমান সাম্রাজ্যের উত্থান ঘটলে পার্থিয়ানরা তাদের মূল বাধা হয়ে দাঁড়ায়। খ্রিস্টপূর্ব 53 অব্দে সংঘটিত হয় বিখ্যাত কারহের যুদ্ধ। রোমান জেনারেল ক্রাসাস বিশাল বাহিনী নিয়ে পারস্য আক্রমণ করলেও পার্থিয়ান জেনারেল সুরেনার চতুর অশ্বারোহী কৌশলের কাছে রোমান বাহিনী পুরোপুরি ধ্বংস হয় এবং ক্রাসাস নিহত হন। সিল্ক রুটের দিকে আমরা এখন দৃষ্টি দেব, যে সিল্ক রুটের অর্থনৈতিক গুরুত্ব। সিল্ক রুট চীন, আমরা জানি পারস্য, ইউরোপ, এই অঞ্চলগুলির ব্যাপী ছিল এগুলি। পার্থিয়ান ও পরবর্তী সাসানীয় যুগে পারস্যের অর্থনীতির মূল ভিত্তি ছিল সিল্ক রুট বা রেশম রুট। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত এই আন্তর্জাতিক বাণিজ্য পথটি চীন থেকে শুরু করে পারস্যের উপর দিয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। চীন থেকে রেশম, মশলা, কাগজ এবং ভারত পশ্চিমে যেত এই পথে। পারস্য এই রুটে ঠিক মাঝখানে কৌশলগত অবস্থানে থাকায় তারা ছিল এই বাণিজ্যের প্রধান নিয়ন্ত্রক। তারা দেশীয় ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করত এবং সিল্ক রুটের নিরাপত্তা নিশ্চিত করত। তারা বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে শুল্ক আদায়ের ফলে তারা এই রুটটাকে নিরাপদে রাখত সবসময়। এই বাণিজ্যের বিপুল সম্পদের কারণে পারস্যের শহরগুলো অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে এত সমৃদ্ধ হতে পেরেছিল। দীর্ঘদিন রোমের সাথে যুদ্ধ এবং আভ্যন্তরীণ দুর্বলতার কারণে পার্থিয়ানরা দুর্বল হয়ে পড়েন। পার্থিয়ানরা দুর্বল হয়ে পড়লে 224 খ্রিস্টাব্দে পারস্যের ফার্স প্রদেশের এক স্থানীয় শাসক আর্দাসির প্রথম পার্থিয়ান রাজাকে পরাজিত করে সাসানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সাসানীয়রা খাঁটি পার্সিয়ান ঐতিহ্য ও জরথ্রস্ট বা অগ্নি উপাসক ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে কঠোরভাবে পুনরুজ্জীবিত করেন। আর্দাসিরের ছেলে প্রথম সাপুর ছিলেন অত্যন্ত পরাক্রমশালী। 260 খ্রিস্টাব্দে এডেসা যুদ্ধে তিনি রোমান বাহিনীকে পরাজিত করেন এবং রোমান ইতিহাসের অন্যতম শক্তিশালী সম্রাট ভ্যালেরিয়ানকে জীবন্ত বন্দী করেন।
যা ছিল রোমানদের ইতিহাসের সবচেয়ে বড় অপমান। প্রথম খসরুর আমলে শাসনীয় সাম্রাজ্য শিল্প, সাহিত্য ও চিকিৎসা বিজ্ঞানে পৃথিবীর শীর্ষে পৌঁছায়। কিন্তু এরপরেই শুরু হয় সাম্রাজ্যের শেষ অধ্যায়। সম্রাট দ্বিতীয় খসরুর আমলে পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে পারস্যের 25 বছর ব্যাপী এক চূড়ান্ত আত্মঘাতী যুদ্ধ শুরু হয়। 602 থেকে 628 খ্রিস্টাব্দের দিকে আমরা এই ইতিহাসের দিকে এই বিষয়গুলো আমরা জানতে পারি। এই দীর্ঘ ও ক্লান্তিকর যুদ্ধে দুই পরাশক্তি বা দুই সাম্রাজ্যই অর্থনীতি, অর্থভাণ্ডার ও সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস ও নিঃস্ব হয়ে যায়। তৃতীয় অধ্যায়ের পরে আমরা এখন প্রবেশ করব ইতিহাসে চতুর্থ অধ্যায়ে। আরবদের বিজয়, মঙ্গল তাণ্ডব এবং সাফাডি রাজবংশের উত্থান হয় এই সময়। 651 থেকে 1925-এর দিকে ইতিহাসের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে রোমান ও বাইজেন্টাইনদের সাথে যুদ্ধ করে সাসানীয়রা যখন রাজনৈতিক ও সামরিকভাবে চরম দুর্বল, ঠিক তখনই আরবে ইসলামের উত্থান ঘটে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে মুসলিম বাহিনী পারস্যের দিকে অগ্রসর হয়। 636 খ্রিস্টাব্দে কাদেসিয়ার যুদ্ধে পারস্যের প্রধান সেনাপতি রুস্তম ফাররুখজাদের প্রধান সেনাপতি ছিলেন রুস্তম ফাররুখজাদের নেতৃত্বাধীন বিশাল ও হাতিসজ্জিত বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে মুসলিম বাহিনী এবং রুস্তম নিহত হন। বলা যায় যে কাদেসিয়ার যুদ্ধে পারস্যের প্রধান সেনাপতি রুস্তম নিহত হওয়ার পর 642 খ্রিস্টাব্দে নাহাওয়ানদের যুদ্ধে পার্সিয়ানদের শেষ সম্মিলিত প্রতিরোধ ভেঙে পড়ে। শেষ সাসানীয় সম্রাট তৃতীয় ইয়াজদাগার্দ জীবন বাঁচাতে পূর্ব দিকে পালিয়ে যান এবং 651 খ্রিস্টাব্দে মার্ভ শহরে এক সাধারণ ঘরামির হাতে তিনি নিহত হন। এর মাধ্যমে 421 বছরের শাসনীয় সাম্রাজ্য এবং প্রাচীন জরথুস্ট্র যুগের সমাপ্তি ঘটে। পারস্যের মানুষ ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করে, তবে তারা নিজেদের নিজস্ব ফার্সি ভাষা ও সংস্কৃতিকে সযত্নে টিকিয়ে রাখে এবং ইসলামী স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞানের বিশাল অবদান রাখে। খেলাফতের অধীনে কয়েক শতাব্দী থাকার পর 1300 শতাব্দীতে পারস্যের বুকে নেমে আসে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। 1220 থেকে 1258 খ্রিস্টাব্দের মধ্যে চেঙ্গিস খান এবং পরবর্তীতে তার নাতি হালাকু খানের নেতৃত্বে মঙ্গোলরা পারস্য আক্রমণ করে। মঙ্গোলরা নিশাপুর, মার্ভ শহর থেকে শুরু করে বাগদাদ পর্যন্ত পারস্যের বিখ্যাত সব শহর মাটির সাথে মিশিয়ে দেয়, লাখ লাখ মানুষকে হত্যা করে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা লাইব্রেরি ও সেচ ব্যবস্থা ধ্বংস করে দেয়। মঙ্গোলদের ধ্বংসযজ্ঞের পর শত শত বছর পারস্য ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এরপরে 1501 সালে শাহ ইসমাইল প্রথম মাত্র 14 বছর বয়সে নিজেকে পারস্যের সম্রাট ঘোষণা করে সাফাডি রাজবংশ প্রতিষ্ঠা করেন। শাহ ইসমাইল
সুন্নি প্রধান পারস্যে শিয়া দ্বাদশবাদ। এই শিয়া দ্বাদশবাদকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করেন, যাতে প্রতিবেশী সুন্নি ওটোমান বা উসমানীয় সাম্রাজ্য থেকে পারস্যের একটি আলাদা রাজনৈতিক ও জাতীয় পরিচয় তৈরি করা যায়। এই সিদ্ধান্তের কারণে ওটোমানদের সাথে সাফাভিদের শতাব্দীর পর শতাব্দী ধরে রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধ চলে। এই সাফাভি রাজবংশের শ্রেষ্ঠ শাসক শাহ আব্বাস উসমানীয়দের পরাজিত করে পারস্যের সীমানা উদ্ধার করে এবং ইস্পাহানকে নতুন রাজধানী বানিয়ে সেটিকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও সুন্দর শহরে রূপান্তর করেন। সাফাভিদের পতনের পর 1736 সালে ক্ষমতায় আসেন সামরিক প্রতিভাবান নাদির শাহ। পারস্যের নেপোলিয়নও তাকে বলা হয়। 1739 সালে নাদির শাহ ভারতের মুঘল সাম্রাজ্য আক্রমণ করে কার্নালের যুদ্ধে মুঘল সম্রাট মুহাম্মদ শাহকে পরাজিত করেন এবং দিল্লির কোষাগার লুণ্ঠন করে বিখ্যাত ময়ূর সিংহাসন, কোহিনূর ও দরিয়া-ই-নূর হীরা পারস্যে নিয়ে যান। নাদির শাহের মৃত্যুর পর দীর্ঘ অন্তর্দ্বন্দ্ব শেষে 1789 সালে ক্ষমতায় বসে কাজার রাজবংশ। কিন্তু এই সময়টা পারস্যের জন্য ছিল চরম অবমাননাকর। ইউরোপীয় আধুনিক প্রযুক্তির তুলনায় পিছিয়ে থাকা 19 শতাব্দীতে রাশিয়ার সাথে যুদ্ধে হেরে পারস্য, বর্তমান জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের মতো বিশাল ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। গুলিস্তান ও তুর্কমেনচাই চুক্তি অনুযায়ী এবং দেশের অর্থনীতি পুরোপুরি ব্রিটেন ও রাশিয়ার হাতের পুতুলে পরিণত হয়। চতুর্থ অধ্যায়ের শেষে আমরা পঞ্চম অধ্যায়ে ইতিহাসে প্রবেশ করব। রাজতন্ত্রের এই সময় চিরস্থায়ী পতন এবং আধুনিক বা বর্তমান যে ইরান, তার সূচনা হয় 1925 থেকে বর্তমান পর্যন্ত। কাজা রাজাদের এই দুর্বলতা এবং দুর্নীতির সুযোগে 1925 সালে এক সামরিক কর্মকর্তা রেজা খান ক্ষমতা দখল করে পাহলভী রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি পারস্যকে আধুনিক পশ্চিমা ধাঁচে গড়ে তুলতে চান বা গড়তে চান। 1935 সালে তিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম পারস্য থেকে পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ইরান করার নির্দেশ দেন। তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভী আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে দেশ চালাতে শুরু করেন। তিনি দেশে আধুনিক শিক্ষা ও শিল্পের প্রসার ঘটালেও তার শাসন ছিল চরম স্বৈরতান্ত্রিক। তার গোপন পুলিশ বাহিনী সাওয়াক বিরোধীদের উপর নির্মম নির্যাতন চালাতো এবং দেশের তেলের বিশাল অংশ পশ্চিমা দেশগুলোর পকেটে যেত। বিশাল অংশের টাকা পশ্চিমা দেশগুলোর পকেটে। এর পাশাপাশি মোহাম্মদ রেজা শাহ পাহলভীর তীব্র পশ্চিমা জীবনযাত্রা ও ধর্মনিরপেক্ষ নীতি সাধারণ ধর্মপ্রাণ মানুষ এবং আলেমদের চরম ক্ষুব্ধ করে তোলে। 1979 সালে ইসলামী বিপ্লব শুরু হয়। এই দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের আগুন বিস্ফোরিত হয় 1978 থেকে
সালে নির্বাসিত শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ডাকে লক্ষ লক্ষ সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। সাধারণ মানুষের এই বিশাল গণ অভ্যুত্থানের সামনে টিকতে না পেরে 1979 সালের 16 জানুয়ারি শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। এর মাধ্যমে 2500 বছরের প্রাচীন পার্সিয়ান রাজতন্ত্রের চিরস্থায়ী পতন ঘটে এবং ইরান একটি শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা অর্পিত হয় একজন ধর্মীয় নেতার হাতে। নতুন এই বিপ্লবী সরকার আমেরিকা ও পশ্চিমাদের ঘোর বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করে। 1980 সালে প্রতিবেশী ইরাকের শাসক সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করলে শুরু হয় 8 বছর ব্যাপী ভয়াবহ ইরান-ইরাক যুদ্ধ, যাতে প্রায় 10 লাখ মানুষ প্রাণ হারায়। বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান ও প্রভাবশালী পরাশক্তি। পারমাণবিক কর্মসূচি এবং রাজনৈতিক কারণে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের কঠোর অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের অর্থনীতি চরম চাপের মুখে রয়েছে। তা সত্ত্বেও বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক শক্তি, বিশেষ করে মিসাইল ও ড্রোন প্রযুক্তি এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে, বিশেষ করে সিরিয়া, লেবানন, ইয়েমেন এ ইরান বিশাল প্রভাব এবং প্রতাপ ধরে রেখেছে। 2500 বছরের এই ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বহু সাম্রাজ্যের পতন হলেও এই লড়াকু জাতির মূল স্পিরিট ও সংস্কৃতি কখনো হারিয়ে যায়নি। সাম্রাজ্যগুলো ধুলোয় মিশে যায়, শাহেনশাদের সিংহাসন ভেঙে পড়ে, কিন্তু যে জাতি নিজের আত্মপরিচয় আর সংস্কৃতির আগুনকে জ্বালিয়ে রাখতে পারে, সে জাতি কখনো মরে না, সে শুধু বেঁচে থাকে না, সে জ্বলে। পারস্যের 2500 বছরের এই মহাযুদ্ধ আমাদের শেখায় কিভাবে একটি সভ্যতা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি হয়ে উঠতে পারে, আর কিভাবে বারবার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও নিজেকে পুনর্নির্মাণ করতে পারে। এই মাটি যেমন যুদ্ধের রক্ত আর বারুদে গন্ধে মিশেছে, তেমনি হাফিজ সাদির কবিতায় উমর খৈয়ামের সুরে বিশ্বকেও মাতিয়েছে। আজ মানচিত্র বদলেছে, রাজতন্ত্রের জায়গায় এসেছে নতুন শক্তি, কিন্তু সেই অপরাজেয় জেদ, যে জেদ নিয়ে সাইরাস দ্য গ্রেট বিশ্ব জয় করেছিলেন, যে জেদ নিয়ে প্রথম সাপুর রোমান সম্রাটকে বন্দী করেছিলেন, সেই একই লড়াকু রক্ত আজও প্রবাহিত হচ্ছে ইরানি মালভূমির প্রতিটি সন্তানের ধমনীতে। পারস্য কোনো মৃত অতীত নয়, পারস্য হলো এক জীবন্ত আগুন, এক অমর চেতনা, যা কালের স্রোতে কখনো নিবে না। এই লড়াই চলবে যতদিন সূর্য উঠবে জাগ্রসের চূড়ায়, ততদিন। পারস্যের 2500 বছরের ইতিহাস সম্পর্কে আজ এ পর্যন্ত।